হয়তো আপনি অনেক এলিয়েন মুভি দেখেছেন, কিন্তু আজকে যে মুভির গল্প আপনাদের সাথে আমি শেয়ার করব সেটি আজ পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সমস্ত এলিয়েন মুভি থেকে সম্পূর্ণ আলাদা। সাধারণত এলিয়েন মুভিতে দেখা যায় এলিয়েনরা পৃথিবীতে অ্যাটাক করে, পৃথিবীকে ধ্বংস করে দেয় এবং সমস্ত মানুষকে মেরে ফেলে। কিন্তু এই মুভিটির গল্প সম্পূর্ণ উল্টো। এখানে পৃথিবীতে আসা সমস্ত এলিয়েনরাই উল্টে মানুষের কাছে দাস হয়ে মানুষের বাড়িতে কাজ করে। এই মুভিটির ইউনিক স্টোরির কারণেই মুভিটির আইএমডিবি রেটিং 7.9 আউট অফ 10। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু লোকের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। সেখানে আমরা জানতে পারি আজ থেকে 20 বছর আগে 1982 সালে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরের আকাশে একটি বিশাল এলিয়েন শিপ দেখা যায়। আর এই এলিয়েন শিপটি টানা 3 মাস কোনো প্রকার যোগাযোগ না করে একই জায়গায় ভেসে থাকে। এটা দেখে পৃথিবী থেকে সিদ্ধান্ত নেয় তারা ওই মহাকাশযানে গিয়ে দেখবে ওখানে কি হচ্ছে। তাই পৃথিবী থেকে বিশাল এক সেনাবাহিনী ফাইটার জেটে করে ওই এলিয়েন শিপে গিয়ে পৌঁছায় এবং শিপের দরজা ভেঙে তারা দেখতে পায় লক্ষ লক্ষ এলিয়েনকে। ধীরে ধীরে আমরা জানতে পারি এই এলিয়েন শিপের মূল ক্যাপ্টেন কোনো কারণে অসুস্থ হয়ে মারা গিয়েছে। তাই এই লক্ষ লক্ষ এলিয়েন পৃথিবীর কাছে এসে আটকা পড়ে গিয়েছে। এখন সাউথ আফ্রিকার সরকার বিশ্বের 27টি দেশের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এই এলিয়েনদেরকে পৃথিবীতে পুনর্বাসন করা হবে এবং তাদেরকে কোনোভাবেই হত্যা করা যাবে না। আর তাই সেখানকার 1 মিলিয়ন এলিয়েনদের নিয়ে তাদের স্পেসশিপের কাছে একটি প্রাচীর ঘেরা রিফিউজি ক্যাম্পে রাখা হয়। প্রাচীরের বাইরে সেনাবাহিনী পাহারা রাখা হয় যাতে কোনো সমস্যা হলে দ্রুত সমাধান করা যায়। এই এলিয়েনরা ছিল শান্তিপ্রিয়, তারা কখনো কোনো মানুষকে আক্রমণ করেনি। তারা এই প্রাচীর ঘেরা রিফিউজি ক্যাম্পে আরশোলার মতো জীবনযাপন করতে থাকে। এই রিফিউজি ক্যাম্পকে নাম দেওয়া হয় ডিস্ট্রিক্ট 9। আর এই এলিয়েনদেরকে চিংড়ি বলে ডাকা হয়, কারণ তাদের দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো। কিছুদিনের মধ্যে এখানে কিছু আফ্রিকান মাফিয়া রাজত্ব করতে চলে আসে। তারা এলিয়েনদের ক্যান ফুডের প্রতি লোভ দেখিয়ে তাদের কাছ থেকে তাদের প্রযুক্তি ও হাতিয়ার নিয়ে নেয়, কারণ ক্যান ফুড ছিল এই এলিয়েনদের প্রিয় খাবার। এরপর বেশ লম্বা সময় কেটে যায়। 26 বছর পর 2009 সালে এলিয়েনরা এই ক্যাম্পে আরশোলার মতো জীবনযাপন করতে করতে তারা বিধ্বস্ত হয়ে পড়ে। তাদের মধ্যে কেউ কেউ প্রতিবাদ করতে শুরু করে। তারা মানুষের এলাকায় ঢুকে মানুষকে আক্রমণ করে তাদের কাছ থেকে খাবার ছিনিয়ে নেয়। তাই মানুষেরা এই এলিয়েন ও সরকারের বিপক্ষে বিক্ষোভ শুরু করে দেয়। তারা এই নোংরা প্রাণী থেকে মুক্তি চায়। দক্ষিণ আফ্রিকা সরকার বিভিন্ন দেশের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয় এই এলিয়েনদেরকে মানুষের এলাকা থেকে বহু দূরে কোনো ক্যাম্পে রেখে আসা হবে, নয়তো ওদের গ্রহে পাঠিয়ে দেওয়া হবে। যেহেতু এই এলিয়েনদেরকে ওদের গ্রহে পাঠিয়ে দেওয়া সম্ভব নয়, সেহেতু দক্ষিণ আফ্রিকা সরকার ওদেরকে দূরে এক ক্যাম্পে আবার পুনর্বাসন করার সিদ্ধান্ত নেয়। আর এই নতুন ক্যাম্পটির নাম দেওয়া হয় ডিস্ট্রিক্ট 10। আর এই কাজের জন্য একটি প্রাইভেট কোম্পানি, যার নাম ছিল মাল্টি ন্যাশনাল ইউনাইটেড অর্থাৎ MNU এর কাছে ওই কাজ সঁপে দেওয়া হয়। MNU একটি আন্তর্জাতিক অস্ত্র তৈরিকারী প্রতিষ্ঠাতা। এই ইনস্টিটিউটটি এর আগেও এইরকম অনেক ইমার্জেন্সি পরিস্থিতি খুব ভালোভাবেই কন্ট্রোল করেছিল, কিন্তু এখানে MNU এর ডিস্ট্রিক্ট 9 থেকে ডিস্ট্রিক্ট 10-এ এলিয়েন ট্রান্সফার ছিল শুধু নামে। ওদের গোপন উদ্দেশ্য ছিল আরো ভয়াবহ। MNU চাইছিল এলিয়েনদের সমস্ত হাতিয়ার ও টেকনোলজি হাতিয়ে নিতে। আর যেহেতু এই সমস্ত হাতিয়ার ও টেকনোলজি মানুষের DNA দ্বারা ফাংশন হয় না, সেহেতু MNU একটি গোপন পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছে এলিয়েন ও মানুষের DNA মিউটেশন করে একটি সংকর প্রজাতি তৈরি করার। এখন আমরা MNU এর CEO কে একটি মিটিং রুমে দেখতে পাই, যেখানে তিনি তার জামাই ভাইকাসকে এই প্রকল্পের প্রধান হিসাবে নিয়োগ করেন। এদিকে এত বছর পৃথিবীতে থাকার কারণে এলিয়েনদের নাম ও ID কার্ড তৈরি করা হয়েছে। একদিন ভাইকাস কিছু সৈন্য নিয়ে ডিস্ট্রিক্ট 9-এ যায় এবং তারা এলিয়েনদেরকে ডিস্ট্রিক্ট 9 থেকে ডিস্ট্রিক্ট 10-এ এলিয়েনদের কাছ থেকে একটি কাগজে স্বাক্ষর করে নিয়ে ট্রান্সফার করে। যে সমস্ত এলিয়েন যেতে রাজি হয় না, তাদের গাড়িতে করে জোর করে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এখানে আমরা ক্রিস্টোফার নামে একজন এলিয়েন, তার বন্ধু পল ও ক্রিস্টোফারের বাচ্চা সিজেকে একটি ঘরে দেখতে পায়। সেখানে তারা তরল একটি বোতলে ভরে এবং কিছু পরীক্ষা করে। এই তরল এলিয়েন মহাকাশযানের জ্বালানি ছিল। ক্রিস্টোফার 20 বছর ধরে এই জ্বালানি তৈরি করছে সবার থেকে লুকিয়ে। এদিকে ক্রিস্টোফার যখন ঘরে নেই, তখন ভাইকাস ওই ঘরে প্রবেশ করে এবং সে অবাক হয়ে সবকিছু দেখতে থাকে। এক পর্যায়ে ভাইকাস ওই রুমে পৌঁছায় এবং সে কিছু না জেনেই ওই তরল ভর্তি বোতল খুলতে গিয়ে ওই তরল ছিটকে চোখে মুখে পড়ে। সে ঘাবড়ে গিয়ে এটি কোনো বিপজ্জনক বস্তু ভেবে এটি তার সাথে নিয়ে যায়। আসলে এই ঘটনায় ভাইকাসের জীবন পুরোপুরি বদলে যায়। এদিকে ভাইকাস যখন রাত্রি বাড়ি ফেরে, তখন সে দেখে আঙুলের নখ উঠে যাচ্ছে এবং তার দাঁত পড়ে যাচ্ছে। সে এইসব উপেক্ষা করে তার বাড়িতে হওয়া সারপ্রাইজ পার্টিতে সে যোগ দেয়।
কিন্তু সেখানে তার শারীরিক অসুস্থতার কারণে সে জ্ঞান হারায়। তাকে তৎক্ষণাৎ হাসপাতালে ভর্তি করা হয়। এখানে একসময় অদ্ভুত ঘটনা দেখা যায়। ভাইকাসের শরীরের এক পাশ অর্থাৎ একটি হাত এলিয়েনদের মতো হয়ে গিয়েছে। এর বিজ্ঞানীরা এসে বুঝতে পারে তারা গোপনে এতদিন ধরে যে পরীক্ষা চালাচ্ছিল সেই মানুষ ও এলিয়েনের জেনেটিক মিউটেশন কোনো কারণে ভাইকাসের শরীরে দেখা দিয়েছে। তারা বুঝতে পারে যে ভাইকাস এখন এলিয়েনের অ্যাডভান্স অস্ত্র চালাতে পারবে। ভাইকাসের লোভী শ্বশুর এই খবরটি জানার পর ভাইকাসকে সাহায্য করার পরিবর্তে তিনি তার উপর অন্য ধরনের ওষুধ ব্যবহার করতে নির্দেশ দেয়, যাতে ভাইকাস দ্রুত এলিয়েনের মতো হয়ে যায়। ভাইকাস তাদের মনোভাব বুঝতে পেরে কোনোভাবে সবাইকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। এমএনইউ সমস্ত টিভি চ্যানেলের মাধ্যমে ছড়িয়ে দেয় ভাইকাস একটি বিপজ্জনক প্রাণী, তাকে ধরিয়ে দেওয়ার কথা বলা হয়। একসময় ভাইকাস কোনো রকমের ডিস্ট্রিক্ট 9-এ গিয়ে পৌঁছায়। সে ক্রিস্টোফারকে অনুরোধ করে তাকে আগের মতো সুস্থ মানুষ বানিয়ে দিতে। প্রথমে ক্রিস্টোফার রাজি হয় না, কিন্তু পরে সে ভাইকাসকে বলে যদি ওই তরল পদার্থের বোতল ভাইকাস ফেরত দেয় তাহলে সে মাদারশিপে গিয়ে ভাইকাসের শরীরে এই জেনেটিক মিউটেশন বন্ধ করতে চেষ্টা করবে। ক্রিস্টোফার তারপর তাকে একটি সিক্রেট রুমে নিয়ে যায়। এটি ছিল ছোট্ট শাটল শিপ। যখন 26 বছর আগে এলিয়েনরা এই পৃথিবীতে এসেছিল তখন মাদারশিপ থেকে কোনো কারণে এই শাটল শিপ আলাদা হয়ে পৃথিবীতে পড়ে। ক্রিস্টোফার 26 বছর ধরে এটি মাটির নিচে লুকিয়ে রেখেছিল। ক্রিস্টোফার তাকে বলে তুমি যে তরল পদার্থের বোতলটি নিয়ে গিয়েছিলে সেটি আমাদের শাটল শিপের ফুয়েল। ওই ফুয়েল আমাদের প্রয়োজন মাদার শিপে যাওয়ার জন্য এবং আমাদের ঘুরে ফিরে যাওয়ার জন্য। এখন ভাইকাসের কাছে ক্রিস্টোফারকে সাহায্য করা ছাড়া উপায় ছিল না, কিন্তু এমএনইউ অফিসে গিয়ে লিকুইড চুরি করতে হলে তাদেরকে অনেক অস্ত্রের প্রয়োজন হবে। তাই ভাইকাস সেখানে একজন আফ্রিকান মাফিয়ার কাছে অস্ত্র সংগ্রহ করতে যায়। কিন্তু এই মাফিয়া ছিল পুরো সাইকোপ্যাথ। যখন সে বুঝতে পারে এলিয়েনের ডিএনএ মিউটেশন হয়ে ভাইকাস এলিয়েনে রূপান্তরিত হচ্ছে, তখন সে ভাইকাসের হাত কেটে খাওয়ার চেষ্টা করে। কারণ ওই মাফিয়া এলিয়েনের মতো হতে চায়, যাতে করে এলিয়েনদের অস্ত্র ও প্রযুক্তি সে ব্যবহার করতে পারে। ভাইকাস কোনো রকমে ওই মাফিয়াদের মেরে সেখান থেকে পালাতে সক্ষম হয়। এখন ভাইকাস ও ক্রিস্টোফার এমএনইউ এর অফিসে হামলা করে এবং সেখানে থাকা তরলের বোতলটি উদ্ধার করে। কিন্তু এখানে ক্রিস্টোফার দেখতে পায় হাজার হাজার এলিয়েনদের শরীর কেটে মানুষেরা পরীক্ষা নিরীক্ষা করছে। ক্রিস্টোফার তার বন্ধু পলকেও একটি টেবিলে কাটা অবস্থায় পড়ে থাকতে দেখে ভীষণ রেগে যায় এই মানুষদের প্রতি। কিন্তু রাগ প্রশমিত করে তারা দুইজনই ডিস্ট্রিক্ট 9-এ সেই শাটল জাহাজে ফিরে আসে। ভাইকাস এখানে জানতে পারে তাকে সুস্থ করতে গেলে এখনো 3 বছর তাকে অপেক্ষা করতে হবে, কারণ ক্রিস্টোফার এখান থেকে মাদারশিপে গিয়ে সেখান থেকে ক্রিস্টোফারকে তাদের ঘুরে যেতে হবে ভাইকাসের জন্য সুস্থ হওয়ার প্রযুক্তি নিয়ে আসতে। তার জন্য সময় লাগবে আরো 3 বছর। এই শুনে ভাইকাস রাগে ও হতাশায় পাগল হয়ে ক্রিস্টোফারকে মেরে অজ্ঞান করে ওই শাটল শিপে ঢুকে তার এলিয়েন হাতের বায়োমেট্রিকের মাধ্যমে শিপটি স্টার্ট করে দেয়। কিন্তু শিপটি মাদার শিপের দিকে কিছু দূর যেতেই সেনাবাহিনীর একটি ক্ষেপণাস্ত্র এসে ওই শাটল শিপটিকে মাটিতে ফেলে দেয়। এরপর সেনাবাহিনী ভাইকাস ও ক্রিস্টোফারকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়ার সময় ওইখানকার মাফিয়া দল সেনাবাহিনীর উপরে আক্রমণ করে ভাইকাসকে সেখান থেকে তুলে নিয়ে যায়, কারণ তারা ভাইকাসকে কেটে খেতে চায় এলিয়েন হওয়ার জন্য। কিন্তু এইদিকে ধ্বংস হয়ে যাওয়া শাটল শিপের মধ্যে ক্রিস্টোফারের বাচ্চা সিজেকে লুকিয়েছিল। সে সেন্সর টেকনোলজির মাধ্যমে এই ভেঙে পড়া শাটল শিপ থেকে মাদার শিপ অ্যাক্টিভ করে দেয়। সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে থাকা সমস্ত এলিয়েন প্রযুক্তি অ্যাক্টিভ হয়ে যায়। এইদিকে ভাইকাস এলিয়েন হাতিয়ারের মাধ্যমে সব মাফিয়াদের পিঁপড়ের মতো মেরে ফেলে বাইরে এসে দেখে তার সামনে উচ্চ প্রযুক্তির এলিয়েন রোবট স্যুট অ্যাক্টিভ হয়ে দাঁড়িয়ে আছে। তখন ভাইকাস ওই এলিয়েন রোবট স্যুটের মধ্যে ঢুকে এমএনইউ সৈন্যদের মারতে থাকে। এক পর্যায়ে মাদারশিপ থেকে গ্র্যাভিটি টুল অ্যাক্টিভ হয়ে যায় মাটিতে পড়ে থাকা শাটল শিপকে মাদারশিপে তুলে নেওয়ার জন্য। ভাইকাস ক্রিস্টোফারকে এমএনইউ এর সেনাবাহিনী থেকে প্রোটেক্ট করে শাটল শিপে তুলে দেয়। ক্রিস্টোফার কথা দেয় ভাইকাসকে সে তার গ্রহে গিয়ে প্রযুক্তি নিয়ে ফিরে এসে তাকে সুস্থ করে দেবে। শাটল শিপ উপরে উঠতে থাকে, সাথে ভাইকাস সেনাবাহিনীর সাথে প্রাণপণে লড়াই চালিয়ে যায়, যাতে করে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে সেনাবাহিনী ওই শাটল শিপকে নিচে না নামাতে পারে। একসময় শাটল শিপটি মাদারশিপে পৌঁছে যায় আর ক্রিস্টোফার মাদারশিপ নিয়ে তাদের গ্রহের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর সময় কেটে যায়, ভাইকাসকে আর কেউ কোনোদিন দেখেনি। ভাইকাসের বন্ধু ও আত্মীয় পরিজন ভেবে নেয় সে হয়তো এলিয়েন শিপে করে তাদের গড়ে চলে গিয়েছে। শুধু ভাইকাসের ওয়াইফ প্রতিদিন সকালে দরজার সামনে একটি করে মেটালের ফুল পড়ে থাকতে দেখে, যেটি একসময় ভাইকাস তাকে দিত। সেই জন্য সে অপেক্ষা করতে থাকে একদিন ভাইকাস ফিরে আসবে। এইদিকে ডিস্ট্রিক্ট 9 থেকে সমস্ত এলিয়েনদেরকে সরিয়ে ডিস্ট্রিক্ট 10-এ নিয়ে যাওয়া হয়েছে। ডিস্ট্রিক্ট 9 পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে। এই সময় আমরা দেখতে পাই একজন এলিয়েনকে নোংরা স্তূপ ঘেটে মেটালের ফুল তৈরি করতে। এখানেই মুভিটি শেষ হয়ে যায়।
এই মুভিটি আপনাদের কেমন লেগেছে বলবেন। আর এই রকম নতুন মজাদার ইউনিক মুভির গল্প পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন প্লিজ। আপনার একটি লাইক আমাদের ভীষণভাবে উৎসাহিত করবে। ধন্যবাদ।